নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিজেপি ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পার্নো মিত্র। তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসক দলে যোগ দিলেন পার্নো। নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর, বিজেপির ভয় পেয়ে আঘাত বলছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বিজেপিকে তুলোধনা পার্থ ভৌমিকের। দূরপাল্লার সমস্ত ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল। এই নিয়ে বছরে দুবার বাড়ানো হলো ভাড়া। যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এমন সিদ্ধান্ত। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। বড়দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। গার্ডেন রিচের পাহাড়পুরে আগুনে পুড়ে ছাই অন্তত 50টি ঝুপড়ি। মাথার উপর ছাদ হারালেন বেশ কয়েকটি পরিবার। রাজ্য রাজনীতিতে বড় চমক। শুক্রবার সকালে টলি মহল সূত্রে আচমকাই জানা যায় যে গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হওয়া জনৈক অভিনেত্রী এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। গুঞ্জন সত্যি করে বেলা বাড়তেই তৃণমূল ভবনে পার্নো মিত্র। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী। রাজ্য রাজনীতিতে বড় চমক। শুক্রবার সকালে টলি মহল সূত্রে আচমকায় জানা যায় যে গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হওয়া জনৈক অভিনেত্রী এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। জল্পনা সত্যি করে শুক্রবার চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র। যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, একটা সময় বিজেপিতে যোগ দিয়েছিলাম, যেরকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি, তবে ভুল তো মানুষ মাত্রই করে। এরপরই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পার্নো। পাশাপাশি দলীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিতেও শোনা গেল অভিনেত্রীকে। পার্নো তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নো তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে তৃণমূলে যোগ দিলেন পার্নো, যা কিনা অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উস্কে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গতবারের বিধানসভা নির্বাচনে অবশ্য প্রার্থী হিসেবে ভোটের ময়দানে ছুটেছিলেন পার্নো, তবে তৃণমূলের তাপসের বিরুদ্ধে বিজেপির টিকিটে বরানগরের জমিতে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী। এদিকে কানাঘুষোতে শোনা গিয়েছিল ঘনিষ্ঠ মহলের কাছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়েছিলেন পার্নো মিত্র। 19-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এক ঝাঁক টলিউড তারকা, সেই তালিকায় পার্নো ছিলেন। তবে 21-এর বিধানসভা নির্বাচনের পরই যে বিজেপির থেকে দূরত্ব বাড়িয়েছেন অভিনেত্রী, সে খবরও আগেই মিলেছিল। এবার 26-এর বিধানসভা ভোটের আগে পার্নো মিত্র তৃণমূলে যোগদান দেওয়ার বিষয়টিকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো ভাঙচুর বিজেপির ভয় পেয়ে আঘাত বলছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বিজেপিকে তুলোধনা পার্থ ভৌমিকের। 26-এর নির্বাচনের আগেই রাজনৈতিক অশান্তিতে তপ্ত হয়ে উঠেছে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। বড়দিনেও তার ব্যতিক্রম হল না। রাজ্য সরকার তথা তৃণমূলের প্রচারের জন্য সাজানো ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক শিবির। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে দায়ী করে তুলোধনা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। তার স্পষ্ট দাবি, হারের ভয় এই আঘাত করেছে তারা, নিজেদের জমি আলগা বুঝেই এসব করছে। মনে রাখবেন, যত আঘাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন আরও বাড়বে।
রাজ্য সরকারের 15 বছর পূর্তি উপলক্ষে জনগণের কাছে কাজের খতিয়ান তুলে ধরতে দিন কয়েক আগে উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কাজ সম্বলিত সেই পাঁচালী সুরে সুরে বেঁধেছেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়। 26-এর ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের প্রচারের কাজে সেই গান বাজছে। সেইভাবেই বড়দিনে নন্দীগ্রামের একাধিক এলাকায় অটোয় উন্নয়নের পাঁচালী ট্যাবলো নিয়ে চলছিল প্রচার কাজ। আর সেই সময় তার উপর হামলা চলে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ট্যাবলো। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো ভেঙেছে বিজেপি। এসব হচ্ছে ভীত হওয়ার লক্ষণ। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে, তাই উন্নয়নের কাজ ব্যাহত করতে চাইছে, হিংসা ছড়াচ্ছে। কিন্তু বিজেপি এভাবে কখনোই তৃণমূলকে আটকাতে পারবে না। বাংলার উন্নয়ন থামবে না। 2026-এর ভোটে বিজেপি এসব লজ্জাজনক ঘটনার ফল পাবে। প্রতিটি দিনের হিসাব রাখবে মানুষ, জবাব দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় সিঙ্গুর ছেড়ে গিয়েছিল টাটা গোষ্ঠী। সেই সিঙ্গুরেই এবার 500 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে শিলমোহর দিল তার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। নবান্নে আয়োজিত বৈঠকে সিঙ্গুরে ওয়্যার হাউস প্রকল্পে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে বিজনেস কনক্লেভ সাক্ষী থেকেছিল রাজ্যের শিল্পায়নের দ্রুত গতি। আর বুধবার মন্ত্রিসভার বৈঠকের এক গুচ্ছ পদক্ষেপ বুঝিয়ে দিল শুধু শিল্প স্থাপন নয়, তার জন্য আগামী দিনের জরুরি পরিকাঠামো প্রস্তুত রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ, পরিষেবা ক্ষেত্র বাড়াতে বৃহৎ ওয়্যারহাউস তৈরি, জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের পরিধি বাড়াতে জমির ব্যবস্থার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। বৈঠকের পর নবান্নে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সব প্রকল্পের রূপরেখা বিস্তারিতভাবে জানান। এর মধ্যে প্রথমেই রয়েছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের পিপিপি মডেলে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকার দরপত্র বা বিড আহ্বান করেছিল। সেই বিডে জেএসডব্লিউ এনার্জি জানায় সংস্থা 5.81 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ দিতে পারবে। এরপরই মন্ত্রিসভা এদিন সিদ্ধান্ত নেয় জেএসডব্লিউ এনার্জি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। পরিকল্পনা অনুযায়ী 800 করে দুটি, মোট 1600 মেগাওয়াট ক্ষমতা দুটি নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট করবে জেএসডব্লিউ এনার্জি। এই প্রকল্পে গড়ে তোলার পর পরিচালনার জন্য জেএসডব্লিউ এনার্জিকে মেয়াদ দেওয়া হয়েছে 25 বছর, পরে আরও 5 বছর বাড়ানো যেতে পারে। মন্ত্রীর কথায়, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মন্ত্রিসভা এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। এই প্রকল্পের জন্য শালবনীতে জমি চিহ্নিত করা ও তা অধিগ্রহণ করার দায়িত্ব জেএসডব্লিউ এনার্জির বলে জানান তিনি। এদিন আরও কয়েকটি শিল্প প্রকল্পে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বিজনেস সামিটে অংশ নিয়ে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড রাজ্যের প্রায় 500 কোটি টাকা ওয়্যারহাউস তৈরিতে লগ্নি করায় আগ্রহ দেখিয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানাচ্ছেন, সংস্থাটিকে সিঙ্গুরে 11.35 একর জমির বরাদ্দ করা হয়েছে। সংস্থাটি ওই জমি ব্যবহার করবে আমাজন এবং ফ্লিপকার্টের ওয়্যারহাউসের পরিকাঠামো আরও বাড়াবে। হাওড়ার অঙ্কুরহাটিতে ডব্লিউবিআইডিসি 0.5 একর জমি দিচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণের জন্য। সেখানে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট প্রশিক্ষণ দেয়। জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক সেখানে পরিধি বাড়ালেও সেখানেও ওই দপ্তরে শ্রমিকদের প্রশিক্ষণের কাজ করবে। এছাড়াও বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 30.42 একর, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে 1.37 একর, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 2.77 একর, জঙ্গল সুন্দরী কমন করিতে 1.55 একর, ডোমজুড়ে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের অফিস করতে 2084.26 বর্গ মিটার জমি দেবে ডব্লিউবিআইডিসি। হাই নিউজ নেটওয়ার্ক।
দূরপাল্লার সমস্ত ট্রেনের ভাড়া বাড়ালো রেল। এই নিয়ে বছরে দুবার ভাড়া বাড়ানো হলো ট্রেনের। যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এই সিদ্ধান্ত। আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে শুক্রবার থেকে দূরপাল্লা সমস্ত ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল। বছরে এই নিয়ে দ্বিতীয়বার। মন্ত্রকের দাবি, যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থার টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এই সিদ্ধান্ত। এই ভাড়া বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই কার্যকর। শহরতলির পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না, তা সে শহরতলি হোক বা নন সার্বাবান রুট হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন ভাড়া কার্যকর হবে শুধুমাত্র 26শে ডিসেম্বর বা তারপরে বুক করা টিকিটে। তার আগে যারা টিকিট কেটেছেন, যাত্রার দিন পরে হলেও তাদের কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। রেলের নতুন ভাড়া কাঠামো অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর সাধারণ কোচে দূরত্ব ভিত্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে। 215 কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত। 216 থেকে 750 কিলোমিটার 5 টাকা বাড়ল। 751 থেকে 1250 কিলোমিটারে 10 টাকা বাড়ছে। 1251 থেকে 1750 কিলোমিটারে 15 টাকা বাড়ল। 1751 থেকে 2250 কিলোমিটারে 20 টাকা বাড়ছে। স্লিপার ক্লাস সাধারণ এবং ফার্স্ট ক্লাস সাধারণ কোচে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ দূরত্ব যত বাড়বে, টিকিটের দামও তত ধাপে ধাপে বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে নন এসি এবং এসি দুই ধরনের কোচেই প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বেড়েছে। এর আওতায় পড়ছে স্লিপার, ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কার, এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস। রেলের হিসেব অনুযায়ী নন এসি মেল বা এক্সপ্রেস ট্রেনে 500 কিলোমিটার যাত্রা করলে যাত্রীদের গুনতে হবে প্রায় 10 টাকা বেশি। এই নতুন ভাড়া কাঠামো লাগু হচ্ছে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার ট্রেনে। তালিকায় থাকছে তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরান্ত এক্সপ্রেস, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস, মহামানা, গতিমান, অন্তোদ্বয়, গরিবরথ, জনশতাব্দী, যুব এক্সপ্রেস এবং নম ভারত র্যাপিড রেল। রেল পরিষ্কার জানিয়েছে, সংরক্ষণ ফি, সুপারফাস্ট সারচার্জ বা অন্যান্য অতিরিক্ত চার্জে কোনো পরিবর্তন হচ্ছে না। জিএসটি আগের নিয়মেই লাগবে এবং ভাড়া রাউন্ড অফ হবে প্রচলিত নিয়ম অনুযায়ী। হাই নিউজ নেটওয়ার্ক। ডিম খেতে কে না ভালোবাসে? অনেকেই দিনে দুবেলায় খেতে থাকেন ডিম, বিশেষ করে যারা শরীর চর্চা করে থাকেন তারা। তবে শীত পড়তেই হেসেলে উকি মারলেই আর ডিমের দেখা মিলছে না। কিন্তু কেন? এই ছবি শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি সব জায়গাতেই ডিমের চড়া দাম। সহজেই শরীরে পুষ্টি যোগাতে ভরসা ডিম। অনেকেরই প্রিয় ডিম, দিনে দুবেলায় খান। তবে শীতের বেলায় অনেকের হেসেলে উকি মারলেই আর ডিমের দেখা মিলছে না। বাইরের দোকানেও একটা ডিম দিয়েই 2টো ডিমের কাজ চালানো হচ্ছে। হঠাৎ এমন কেন? বাজারে ডিমের যোগান রয়েছে, কিন্তু তার দাম 8 টাকা, কোথাও কোথাও আবার 9 টাকাও চাওয়া হচ্ছে এক পিস ডিমের দাম। আর এই ছবি শুধুমাত্র কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি যেখানেই যাবেন ডিমের দাম কিন্তু চড়া। সাধারণত ডিমের দাম থাকে 7 টাকা, এখন সেই দাম 8 থেকে 9 টাকায় পৌঁছেছে। শীতকালে হঠাৎ কেন এত বাড়ল ডিমের দাম? ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারি মাসে আরও দাম বাড়তে পারে। গত অগাস্ট সেপ্টেম্বরের মাসের তুলনায় ডিসেম্বরে ডিমের দাম 25 থেকে 50% বেড়েছে। পোল্ট্রি এক্সপার্টরা বলছেন, এই মূল্য বৃদ্ধি কিন্তু হঠাৎ করে হয়নি। গত বছর ডিমের যোগান কম ছিল, সরবরাহ কম হচ্ছিল, সেই কারণেও দাম বাড়ছিল। এই বছর দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে পশুপালকরা। দীর্ঘদিন ধরেই যারা পোল্ট্রিতে কাজ করেন, মুরগি বা হাঁসের ডিম সংগ্রহ করেন, তারা কম টাকা পাচ্ছিলেন। এই বছর সেই ক্রয় মূল্য সংশোধন করা হয়েছে। এছাড়া এই বছরের ডিমের চাহিদাও অনেক বেড়েছে বলেই জানাচ্ছে পোল্ট্রি ব্যবসায়ীরা।
বিশেষ করে ডিসেম্বরে ডিম বিক্রি অনেক বেড়েছে। শুধু নির্দিষ্ট কোনো শহর বা রাজ্যে নয়, গোটা দেশ জুড়েই ডিম বিক্রি বেড়েছে। একে তো কেক তৈরির জন্য ডিমের ব্যাপক চাহিদা থাকে, তার উপর শীতে ডিমের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। যেমন প্রত্যেকদিন উত্তরপ্রদেশে 5.5 থেকে 6 কোটি ডিমের প্রয়োজন। এরই মধ্যে 3.5 থেকে 4 কোটি ডিম বাইরে থেকে আমদানি করা হয়। সেই খরচ ধরেই এখন উত্তরপ্রদেশের বাজারে 1 পিস ডিমের দাম 8 টাকা থেকে 10 টাকা। সেখানেই আবার হোলসেল মার্কেটে ডিমের দাম 7.5 টাকা। ওয়াকিবহল মহল বলছে, জানুয়ারিতে প্রতি ডিম পিছু আরও 15 থেকে 20 পয়সা দাম বাড়তে পারে। ফলে জানুয়ারি মাস থেকেই 8.5 টাকাও দাম হতে পারে 1 পিস ডিমের দাম। তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আবারও ডিমের দাম একটু হলেও কমতে পারে। যারা পোল্ট্রি ব্যবসার সঙ্গে যুক্ত তারা বলছেন, 8 টাকা বেশি দাম বলা উচিত নয়। পোল্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রণপাল ধান্দা জানিয়েছেন যে এই রেট বরং পোল্ট্রি কর্মীদের একটু হলেও স্বস্তি দিয়েছে। কারণ প্রতি বছরই মুরগির খাবারের দাম বাড়লেও ডিমের দাম কম ছিল না। লাভ না হওয়ায় অনেকেই পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, যার জেরে ডিমের যোগানেও টান পড়েছে। যদি দাম না বাড়ে তাহলে ভবিষ্যতে ডিমের যোগান আরও কমে যাবে, তখন আরও বেশি দাম দিয়ে কিনতে হবে ডিম। হাই নিউজ নেটওয়ার্ক। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 102তম জন্মদিবস। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি সরকার। বৃহস্পতিবার লখনৌয়ের বসন্ত কুঞ্জে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা। এই বিশেষ কেন্দ্রে 65 ফুট উচ্চতার অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে ভারত মাতার মূর্তিও। রাষ্ট্রপ্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। প্রায় 98,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে একটা ইন্টারেক্টিভ ও শিক্ষামূলক অভিজ্ঞতাও পাবেন। এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 230 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি জাতীয় সেবা, সংস্কৃতির চেতনা এবং জনপ্রেরণার এক স্থায়ী তীর্থস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। দিল্লির 45টা জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও 55টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। অর্থাৎ রাজধানী শহরে 100টি জায়গায় 5 টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সবজি, আচার। এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত 3টি বিষয়: রুটি, কাপড়া और मकान। কাপড় ও বাসস্থান তো দূরের কথা, দেশের প্রচুর মানুষ 2 বেলা 2 মুঠো ভাত ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন নিগমের তরফে ফের ট্যুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানির জেরে নাকাল দশা পর্যটকদের। এনজেপি অথবা বাগডোগরায় নেমেও কেউ বুঝতে পারছে না আদৌ শৈলশহরে পা রাখতে পারবেন কিনা। এই অবস্থায় মুশকিল আসান হল উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম বা এনবিএসটিসির। পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানির জেরে নাকাল দশা পর্যটকদের। এনজেপি অর্থাৎ বাগডোগরায় নেমেও কেউ বুঝতে পারছেন না আদৌ শৈলশহরে পা রাখতে পারবেন কিনা। এই অবস্থায় মুশকিল আসান হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অর্থাৎ এনবিএসটিসি।
পরিবহন নিগমের তরফে ফের টুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা হলে সামান্য খরচে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পাহাড়ের গন্তব্যে। টুরিস্ট ট্যাক্সি বলতে এনবিএসটিসির 25 আসনের ছোট বাস। পর্যটকরা শিলিগুড়ি থেকে ওই বাসে চেপে মাত্র 8,000 টাকার রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন শৈল শহরে। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে মাত্র 320 টাকা। এছাড়াও যেতে পারবেন কালিম্পং, সিকিমে। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, পর্যটকদের 25 জনের দল তৈরি করে টুরিস্ট ট্যাক্সি ভাড়া করতে হবে। অনলাইন বুকিং এর সুবিধা থাকবে, তাই পর্যটকদের সমস্যা হবে না। ফি বছর পর্যটন মরশুমে পর্যটকদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। গ্রীষ্মের মরশুমেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়িতে শৈল শহরে পৌঁছতে 3,500 টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এবার শীতের মরশুম শুরু হতে পাহাড় ও সমতলের গাড়ি চালকদের সংঘাত চরম আকার নিয়েছে। মঙ্গলবার থেকে সমতলের চালকরা পাহাড়ের চালকদের শিলিগুড়ি থেকে যাত্রী তুলতে বাধা দিতে শুরু করেছেন। সমাধান সূত্র খুঁজতে মঙ্গলবারই জিটিএ প্রধান অনিল থাপা পাহাড়ের পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা, শিলিগুড়ি জংশন এবং দার্জিলিং মোড় থেকে পাহাড়ের চালকেরা পর্যটকদের তুলতেন। এছাড়া আগাম বুকিং থাকলে শহরের নানা হোটেল থেকে পর্যটকও তুলেছেন। সমতলের চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে, পাহাড়ে উঠলেই হেনস্থা করা হতো, কোনো টুরিস্ট পয়েন্টে যেতে দেওয়া হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাহাড়ের চালকদের সমতল থেকে যাত্রী তুলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে পর্যটকরা বিপাকে পড়েছেন। এবার তাদের পাশে দাঁড়াতে দ্রুত টুরিস্ট ট্যাক্সি চালু করতে উদ্যোগী হয়েছে এনবিএসটিসি। হাই নিউজ নেটওয়ার্ক। অযোধ্যার রাম মন্দিরে এবার কন্নড় ধাঁচের রাম মূর্তি। মহা সমারোহে স্থাপিত হবে রত্নখচিত বিগ্রহ। আগামী সোমবার ভক্তদের সমাগমে রাম মন্দিরে তৈরি হবে এই অনন্য মুহূর্ত। কর্ণাটকের এক শিল্পী নির্মিত কন্নড় ধাঁচের এক রাম মূর্তি বসবে অযোধ্যার রাম মন্দিরে। মূল্য প্রায় 25 থেকে 30 কোটি টাকা। আগামী সোমবার 29শে ডিসেম্বর মূর্তিটি স্থাপনের দিন সাধু সন্ত ও ভক্তদের সমাগমে রাম মন্দিরে তৈরি হবে এক অনন্য মুহূর্ত। জানা গিয়েছে মূর্তিতে থাকবে সোনা, রূপো ও রত্ন। দক্ষিণ ভারতীয় ধাঁচে নির্মিত হয়েছে এটি। শিল্পীর নাম জয়শ্রী ফরিশ। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। বহু মন্দিরে বিগ্রহ দান করে থাকেন তিনি। এবার সেই জয়শ্রী রাম মন্দিরে দান করছেন মহার্ঘ রাম বিগ্রহটি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্র জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় তাঞ্জোর ধাঁচের রাম মূর্তিটি 4 কুইন্টাল ওজনের, দৈর্ঘ্যে 7 ফুট 10 ইঞ্চি। তার কথায় বেঙ্গালুরুর বাসিন্দা দানশীল জয়শ্রী ফরিশ একজন চিত্রশিল্পী ও ভাস্কর। তিনি দেশের বিভিন্ন মন্দিরে তার তৈরি শিল্পকর্ম দান করেছেন। এবার অযোধ্যা রাম মন্দিরের জন্য একটি মূর্তি দান করেছেন তিনি। মূর্তিটি 29শে ডিসেম্বর উন্মোচন করা হবে বলে আমরা এখনও সেটি ভালোভাবে দেখার সুযোগ পাইনি। তিনি আরও জানান, বিগ্রহ স্থাপনের জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 29শে ডিসেম্বরের শুভক্ষণে মন্দিরের প্রাঙ্গণে প্রতিমাটি স্থাপন করা হবে। সন্ত তুলসীদাস মন্দিরের কাছে আঙ্গাত টিলার দিকে অবস্থিত থাকবে বিগ্রহটি। ডক্টর মিশ্র জানাচ্ছেন, বিশ্বাস ও ভক্তির নতুন কেন্দ্র হয়ে উঠতে চলেছে নতুন মূর্তিটি। অর্থাৎ অযোধ্যা আবারও এই বার্তা দিতে চলেছে যে ভগবান রামের এই নগরী শুধু একটা বিশ্বাসের কেন্দ্র মাত্রই নয়, সেই সঙ্গেই ভারতের শাশ্বত সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রতীকও। উল্লেখ্য, 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর 22শে জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা 1988 সালে আহমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে তৈরি করা হয় অযোধ্যার রাম মন্দির। হাই নিউজ নেটওয়ার্ক।
বছরের শেষ দিনে সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ, কারণ 31শে ডিসেম্বর দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে ডেলিভারি ও গিগ কর্মীরা। ফলে সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিঙ্কিট সহ একাধিক ই-কমার্স ও কুইক কমার্স প্ল্যাটফর্মে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বছরের শেষ ভাগ মানেই উৎসব, পার্টি আর শেষ মুহূর্তে কেনাকাটার তোড়জোড়। অনলাইনে অর্ডার দিলেই মিনিটের মধ্যে জিনিসপত্র দরজার সামনে আসে, এটাই শহরবাসীর অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এই বছর শেষ দিন সেই ছক ভাঙতে চলেছে ডেলিভারি ম্যানরা, কারণ 31শে ডিসেম্বর দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে ডেলিভারি ও গিগ কর্মীরা। ফলে সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ একাধিক ই-কমার্স ও কুইক কমার্স প্ল্যাটফর্মে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। ডেলিভারি কর্মীদের অভিযোগ, উৎসবের মরশুমে শেষ মুহূর্তে ডেলিভারি সামলাতে গিয়ে তাদের ওপরে প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। দীর্ঘদিন কাজ করানো হলেও ন্যায্য পারিশ্রমিক মিলছে না তাদের। কাজের পরিবেশ যেমন নিরাপদ নয়, তেমনি সামাজিক সুরক্ষাও প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় প্রতিবাদী বন্ধের পথে হাঁটছে কর্মীরা। সূত্রের খবর, 25শে ডিসেম্বরের তুলনায় 31শে ডিসেম্বর আরও জোরদার আন্দোলনের পরিকল্পনায় রয়েছে। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন ও ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স যৌথ বিবৃতিতে জানিয়েছে, উৎসবের পিক আওয়ারে ডেলিভারি কর্মীরা সিস্টেমের শিরদাঁড়া, অথচ সেই সময়তেই তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়। অযৌক্তিক টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময় জীবন শেষ হয়ে যায়, আয় কমছে, অথচ কাজের চাপ বেড়েই চলেছে। সামান্য অভিযোগ বা টার্গেট পূরণ না হলে আইডি ব্লক করে দেওয়া হচ্ছে, যার ফলে রাতারাতি কাজ হারাচ্ছে বহু কর্মীরা। বিক্ষোভরত কর্মীদের মূলত একটাই দাবি, স্বচ্ছ ও ন্যায্য বেতন কাঠামো। বিশেষ করে 10 মিনিট ডেলিভারি পরিষেবা প্রত্যাহারের দাবি জোরালো। তাদের বক্তব্য, দ্রুত ডেলিভারির চাপেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি আইডি ব্লকিং ও অযৌক্তিক জরিমানার নিয়ম তুলে নেওয়ার দাবিও উঠছে। কর্মীদের জন্য বাধ্যতামূলক সেফটি গিয়ার, নিশ্চিত কাজের সুযোগ ও কর্মক্ষেত্রের সম্মান দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, গ্রাহকদের আচরণ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন ডেলিভারি কর্মীরা। তাদের দাবি, গ্রাহকরা যেন তাদের মানুষ হিসেবে গণ্যই করেন না। এই সচেতনতার দরকার। নির্দিষ্ট কাজের সময় বাধ্যতামূলক বিশ্রামের সুযোগ, টেকনিক্যাল সাপোর্ট, চাকরির নিশ্চয়তা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনার কভারেজ ও পেনশনের মতো দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষার দাবিও তুলেছেন তারা। এই পরিস্থিতিতে সরকারকে হস্তক্ষেপের আবেদনও জানানো হয়েছে। তাদের বক্তব্য, শুধু কর্পোরেট প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে গিগ কর্মীদের অধিকার রক্ষার স্পষ্ট নীতি দরকার। সব মিলিয়ে উৎসবের মৌসুমে অনলাইন অর্ডার নির্ভর শহরের জীবনে বড় ধাক্কা আসতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এবার বড়দিন বা নিউ ইয়ারের দরজায় কড়া নাড়বে কিনা ডেলিভারিরা, তা অনেকটাই নির্ভর করছে এই বন্ধের গতি প্রকৃতির ওপরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।